আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আরও একটা নতুন ভিডিওতে। আজকের আমাদের বিশেষ নিবেদন কৌস্তব রায়ের লেখা সুন্দরবনের বিভীষিকা। কথকের ভূমিকায় খুশি, অরণ্য দাদুর ভূমিকায় তরুণ, সজনের ভূমিকায় মেঘনা, বিকাশের ভূমিকায় আমি অত্রি, বহুলের ভূমিকায় সুদেষ্ণা, ইসমাইলের ভূমিকায় অনির্বাণ। শুরু হচ্ছে আজকের গল্প সুন্দরবনের বিভীষিকা। আষাঢ় মাসের মাঝামাঝি হতে চলল, তবু এবার খুব একটা বৃষ্টি হচ্ছে না। আমি আমাদের ছাদের ঘরে বসে বাইরের আকাশ দেখছিলাম। এমন সময় সিঁড়িতে একটা শব্দ শুনে পিছনে ফিরে তাকালাম। দেখি ঘরে পুহুল ঢুকছে। সে হাজির হয়েই বলল, আরে ঝটপট চল, অরণ্য দাদু এসেছেন, তোকে ডাকতে বললো আমায়। অরণ্য দাদু আসলে পটাইয়ের দাদু। পেশায় ছিলেন একজন ফরেস্ট রেঞ্জার। দীর্ঘ চাকরি জীবনে ঘুরেছেন অনেক জায়গায়। মাস চারেক পরপর আসেন পটাইদের বাড়ি, আর তখন আমাদের দারুণ দারুণ গল্প বলে শোনান। এর আগে যখন এসেছিলেন তখন সমুদ্রগড়ের এক জমিদার বাড়ির দারুণ এক অভিজ্ঞতা আমাদের শুনিয়েছিলেন। পটাইদের বাড়ি পৌঁছাতে না পৌঁছাতেই বড় বড় ফোঁটায় বৃষ্টি নেমে গেল। বাড়ির সামনের বারান্দাটায় ইতিমধ্যে বাকিরা এসে উপস্থিত হয়েছে। সজনে খুব খেতে ভালোবাসে এবং যথারীতি একটা চিপসের প্যাকেট থেকে চিপস বার করে খেতে লাগলো। একটা চেয়ার আছে যেটায় দাদু এসে বসবেন। আমি আর পুহুল দুজনে বসার সাথে সাথেই কফির কাপ হাতে নিয়ে অরণ্য দাদু এসে বসলেন। বসার পর আমাদের দিকে তাকিয়ে বললেন, তারপর খবর কি সবার? কেমন পড়াশোনা চলছে? ভালো চলছে দাদু। বাহ বাহ, বেশ বেশ। তারপর সজনে, তুই কি নতুন কোনো খাবার গেলি নাকি পুরনোগুলোই জাবর কাটছিস? সজনে চিপস চেবাতে চেবাতেই বলল, আমি কি গরু নাকি যে জাবর কাটবো? পটাই এই সময় পিছন থেকে কিছু একটা বলে সজনেকে রাগিয়ে দেওয়ার তাল করছিল। এই সজনে সারাদিন খাচ্ছিস কেন? কিন্তু আমরা ওকে মানা করলাম। অরণ্য দাদু কফির কাপে চুমুক দিয়ে বললেন, চল তাহলে তোদের আজ একটা অন্য গল্প শোনাই। তখন আমার পোস্টিং ছিল সুন্দরবনে, চামটায় আমার অফিস। জানিস তো, আমাদের ভারতবর্ষে সুন্দরবনের মতো সুন্দর জিনিস আর একটাও নেই। আমি যে সময়ের কথা বলছি তখন সুন্দরবনে বাঘের উপদ্রব এখনকার থেকে অনেক বেশি। আমার এলাকায় শুধু বাঘ নয়, তার সাথে চোরা শিকারীরাও ভীষণ জ্বালাচ্ছে। কিছুদিন আগেই এখানের একটা বেশ পরিচিত পুরনো বাঘের মৃতদেহ আমরা পেয়েছিলাম। চোরা শিকারীদের গুলিতে বাঘটা মারা যায়, কিন্তু গার্ডরা এসে যাওয়াতে ওরা দেহটা ফেলেই পালিয়ে গেছিল। তা একদিন অফিসে বসে ওই বিকেলে কাজ করছি, এমন সময় একজন গার্ড এসে বলল, বাবু শুনতাছেন, আপনারে ফোন করেছে, বড় সাহেব আপনারে ডাকছেন। চামটা অঞ্চলের বড় কর্তা অসীম গাঙ্গুলি বেশ রাশবাড়ি মানুষ। কাজে একটু গাফিলতি দেখলে ভীষণ খুঁতখুত করে। আমি তড়িঘড়ি গিয়ে ফোনটা ধরলাম। ফোনে বড় সাহেব আমাকে জানালেন যে দলটা সেদিন ওই বাঘটাকে মেরেছিল, জ্বর মারফত খবর এসেছে যে তারা আজ তেঁতুল বাকির চরে
থাকবে সবাই। আমি যেন একদম দেরি না করে সেখানেই পৌঁছে যাই আর ওদের গ্রেপ্তার করি। আমি জানিয়ে দিলাম যে একটু পরেই বেরোচ্ছি। দাদু এই পর্যন্ত বললেন এবং সঙ্গে সঙ্গে খুব জোরে আওয়াজ করে বাজ পড়ল কাছে কোথাও, আর পটাইদের সিএফএল লাইটটা দপ করে নিভে গেল। লোডশেডিং। মেঘের জন্য অনেক তাড়াতাড়ি অন্ধকার নেমে এসেছে আজকে। কিছুক্ষণের মধ্যেই পটাইয়ের দিদি এসে একটা বড় বাটিতে করে মুড়ি মাখা আর একটা দেয়ালগিরি রেখে গেলেন। দাদুও চেয়ার থেকে নেমে এসে এক মুঠো মুড়ি মুখে দিয়ে আবার শুরু করলেন। তারপর ফোন পাওয়া মাত্রই তো আমি দুজন ফরেস্ট গার্ডকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম। একটা খাল ধরে মিনিট খানেক চলার পরেই আমাদের লঞ্চ এসে ওই কালিন্দী নদীতে পড়ল। এই সময় নদীতে বেশ জল থাকে, তাই আমাদের লঞ্চ জলের ঢেউয়ে বেশ দুলতে লাগলো। ততক্ষণে সন্ধে হয়ে গেছে, চাঁদের হালকা আলো এসে পড়েছে নদীরই জল আর দুপাশের ঝোপঝাড়ের উপর। এরকমভাবে প্রায় মিনিট 20 চলার পর একটা অপেক্ষাকৃত সরু খালে আমরা ঢুকলাম। এটাই হলো কুমিরমারির খাল, তেঁতুলবাকির চরের শেষেই। এই তেঁতুলবাকির চরের খুব একটা কিন্তু সুখ্যাতি নেই। এখানে বাঘের উপদ্রব বেশ ভালোই। দিনের বেলা এদিক দিয়ে যাওয়ার সময় প্রায়ই দেখা যায় কোনো না কোনো দ্বীপে ওই পথ করে উঠছে এই বাদা অঞ্চলের সব থেকে ভয়ানক নিশান। একটা লাঠির ডগায় আটকানো একটা ছেঁড়া শার্ট বা গেঞ্জির টুকরো, বুঝলি? আমি জিজ্ঞেস করলাম, দাদু ওই চিহ্নটা সব থেকে ভয়ানক কেন? দাদু বললেন, ও আসলে কি জানিস তো, ওখানকার মানুষদের জীবন খুব একটা সহজ নয়। এই এই নিশানটা একদিকে যেমন ভীষণ কষ্টের, সেরকম আবার সাবধানেরও। আসলে কি বলতো, যদি কোনো মানুষকে কোনো দ্বীপে বাঘে নিয়ে যায় বা মেরে ফেলে, তাহলে তার দলের সাথীরা তার একটা কাপড়ের টুকরো ওই লাঠির ডগায় আটকে সেটাকে পুঁতে দেয়। তার মানে এখানে বাঘে মানুষ মেরেছিল। তারপর তারপর দাদু কি হলো? তা শোন। তারপর সুন্দরবনের অনেক দ্বীপেই অনেক ভাঙাচোরা খুঁটি বাটি আছে, জানিস? এই বেশিরভাগই হ্যামিল্টন সাহেবের আমলে তৈরি। এই তেঁতুলবাকির চরেও একটা আছে। চোরা শিকারীদের সেখানেই পাওয়া যেতে পারে, এই আশায় আমরা সেটার দিকেই এগোলাম। চারিপাশে বুনো হেতাল, গড়ানের ঝোপ, তার ভেতরেই সন্ধ্যের অন্ধকারে একটা একটা প্রাচীন জন্তুর মতো দাঁড়িয়ে আছে বাড়িটা। দরজা টরজার কোনো ব্যাপার নেই। আমরা খুব সাবধানে যথাসম্ভব শব্দ না করে ভেতরে ঢুকলাম, কিন্তু বাড়িটা পুরো ফাঁকা। চোরা শিকারীরা কেন কয়েকটা ইঁদুর চামচিকে ছাড়া আর কিছু নেই। আমরা এটা দেখে বেশ দমে গেলাম। তাহলে কি আমরা যে আসবো এটা ওরা আগের থেকে জেনে গেল? যাকগে, এতটা এসেছি যখন অপেক্ষা করেই যাই। 3 জন মিলে একটা ঘরে বসলাম ঘাপটি মেরে। আমার সঙ্গে যে 2 জন গার্ড ছিল তাদের একজনের নাম বিকাশ প্রামাণিক আর একজন ইসমাইল। বিকাশ আগে ছিল বাউলে, তার একমাত্র ছেলেকে ওই বাঘে নিয়ে যায়, বুঝলি কি না? তারপর সে ফরেস্টের চাকরিতে যোগ দেয়।
ইসমাইল আমাদের লঞ্চের ড্রাইভার। সন্ধে গভীর হতেই জঙ্গলের চেহারাটা কিন্তু পাল্টে গেল। বাইরের গাছপালার ভিতর থেকে নানা পোকা মাকড় আর ঝিঁঝির শব্দ আমাদের কানে আসছে। দূরে কোথাও হরিণ ডেকে উঠল, আমি শুনতে পেলাম। টর্চ জেলে আমি ঘড়িটা দেখলাম, এবার 8টা বাজে। হ্যাঁ, এই 8টাই হবে। এই পর্যন্ত বলে দাদু একটু থেমে জল খেলেন কিছুটা। আমরা তখন সবাই ঘন হয়ে বসেছি। ভেজা ঠান্ডা হাওয়া দেয়ালগিরির আলোটা একটু কম্পন ধরিয়ে দিল, সাথে আমাদের ছায়াগুলো কেঁপে গেল। দাদু একটা মৌরি লজেন্স মুখে দিয়ে আবার বলা শুরু করলেন। আমরা তো বসে আছি, আর বিকাশ মাঝে মাঝে জানলা দিয়ে উঁকি মেরে বাইরেটা দেখছে। আমি আমি তাকে মানা করতে যাচ্ছি না, তখন আমার মনে হলো বাইরেটা বড্ড বেশি চুপচাপ হয়ে যাচ্ছে। সব পোকা মাকড়ের আওয়াজ যেন চলতে চলতে দুম করে বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক ঠিক সেই সময় আওয়াজটা শুনতে পেলাম আমিও। বাইরের খালের জলের চলাৎ চলাৎ শব্দ ছাপিয়ে আমাদের কানে এলো একটা অস্পষ্ট ভ্যাস ভ্যাসে কণ্ঠস্বর। কে যেন হাহাকার করে যাচ্ছে। বাবা, এই তো আমি, তোমার গদাই, আমার কাছে এসো বাবা, বাবা। যেন আমাদের আশেপাশের হিতাল পরাণের ঝোপের ভিতর থেকে হাওয়া সেই আওয়াজটাকে আমাদের কাছে ঠেলে পৌঁছে দিচ্ছে। ইতিমধ্যে বিকাশের দেখি মুখ চোখের ভাব বদলে গেছে। সে একবার বাইরের দিকে তাকিয়ে কাকে যেন খোঁজার চেষ্টা করলো। তারপরেই গদাই না? দাঁড়া গদাই, আসছি। এই বলে বেরিয়ে গেল এক ছুটে বিকাশ ঘর থেকে। সঙ্গে সঙ্গে দেখি ইসমাইল বলে উঠল, সর্বনাশ হয়েছে স্যার, শিগগিরই আসুন। আমি বাইরে এসে দেখি অন্ধকার অনেক বেড়ে গেছে। সমস্ত দ্বীপের সব কিছুর মধ্যে থেকে যেন ওই অশরীরী কণ্ঠস্বর, তার সেই ডাক আমাদের কাছে পৌঁছে দিচ্ছে। বাবা, বাবা, কোথায় তুমি? তোমায় দেখতে পাচ্ছি না বাবা। বিকাশের পিছনে যেতে যেতে আমি ইসমাইলকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, গদাইকে? আর বিকাশ ওরকম ভাবে বেরিয়ে গেল কেন? ইসমাইল বলল, স্যার, এ গদাইদার ছেলে স্যার। ওকে গত বছর বড় মামু ধরে নিয়ে গেছিল। নিশ্চয়ই বেগবুত স্যার, তাড়াতাড়ি চলেন, নাহলে যে বিকাশটাকে বাঁচানো চাইব না। কথাটা শুনে আমার সমস্ত শরীর বেয়ে যেন একটা আতঙ্কের স্রোত নেমে গেল। যাকে বাঘে মেরে ফেলেছে সেই ছেলে আবার তাকে কি করে? বিকাশ দৌড়েছিল কুঠি বাড়ির পিছন দিকটায়। এদিকে জঙ্গল কিন্তু বেশ গভীর। সেই জঙ্গলে ঢুকে যাবার কিছুটা আগেই ইসমাইল জোরে দৌড়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল। আমিও তাদের কাছে যাওয়ার মধ্যেই ইসমাইল বিকাশকে মাটিতে ফেলে তার উপর চড়ে বসেছে, আর বিকাশও ছটপট করছে।
আমি আমি বিকাশকে জিজ্ঞেস করতে যাব, এই সময় আমার চোখ পড়ল সোজাসুজি। আমরা যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম সেখান থেকে একটু দূরেই গভীর জঙ্গলের শুরু। যে জায়গাটায় অনেক ঝোপঝাড় আর পুরো হাকুজ অন্ধকার। সেদিকে চোখ পড়তেই আমার আমার সমস্ত শরীর যেন আতঙ্কে হিম হয়ে গেল। ওই ওই অন্ধকারের মধ্যেও স্পষ্ট দেখলাম একটা একটা সুন্দরী গাছের নিচে যেন অন্ধকার জমাট বেঁধে আছে। ঘন মিসকালো অন্ধকার দিয়ে তৈরি একটা আদিম ক্রূর অপার্থিব ছায়ামূর্তি আমাদেরকে দেখছে। আমাদের আশেপাশের সেই ডাক কিন্তু তখনও অবিরাম ভেসে বেড়াচ্ছে বাতাসে। বাবা, বাবা, কোথায় তুমি? তোমায় দেখতে পাচ্ছি না বাবা। পাইলো মনে হয় সেই মূর্তিকে দেখে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। সেই সুযোগে বিকাশ তাকে এক খুশিতে ছিটকে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। ছাড় বলছিস ভাই, আমি আমি তখন নড়তেই পারছি না। পা দুটোকে অসম্ভব ভারী মনে হচ্ছে, যেন যেন এ আমার নিজের পা নয়। আমার ইচ্ছেতে এ কিছুতেই নড়বে না। বিকাশের আর হাতখানেক মতো বাকি মূর্তিটার কাছে পৌঁছতে। এই সময় বাঘের গর্জনে পুরো দ্বীপটা কেঁপে উঠল। আর আর মুহূর্তের মধ্যে ওই মূর্তিটার পাশ থেকে একটা প্রকাণ্ড বাঘ এসে বিকাশের ঘাড়ে পড়ল। আবার আবার পলক ফেলার আগেই তাকে নিয়ে উধাও হয়ে গেল। আর আমারও চোখের সামনে সব কিছু যেন ঝাপসা হয়ে এলো। না, আমরা তখন সবাই ওর গা ঘেঁষে বসেছি পুরো। দাদু থেমে যেতেই সবাই বলে উঠলাম, তারপর তারপর জ্ঞান ফিরলে দেখি ইসমাইল খাল থেকে জল এনে আমার চোখে মুখে জল দিচ্ছে। ওর হাত ধরে আমি উঠে বসলাম। মাথাটা ঝিমঝিম করছিল। মূর্তিটা যেখানে ছিল সেদিকে তাকিয়ে দেখি কিছু নেই, ফাঁকা। আর ঝিঁঝি ও পোকামাকড়ের ডাক আবার শোনা যাচ্ছে। আমরা বিকাশের দেহটা অনেক খুঁজলাম, কিন্তু পেলাম না কিছু আর। তারপর আমরা ফিরে এলাম। এই পর্যন্ত বলে দাদু চুপ করলেন। বৃষ্টি পড়লেও তার তোর আর সেরকম বেশি নয়। হালকা বিদ্যুতের আলোয় এক ঝলকে পটাইদের রঙ্গন ফুলের গাছটা দেখতে পেলাম। পটাই জিজ্ঞেস করলো, আচ্ছা আচ্ছা দাদু দাদু, ওখানে যে বাঘটা ছিল তুমি কি একটুও তেল পাওনি? আরে তোদের তো বলেছিলাম তো, কিছুদিন আগে আমার এলাকায় একটা বাঘের মৃতদেহ পাওয়া গেছিল। আমরা সবাই বললাম, হ্যাঁ হ্যাঁ বললে তো। ঠিক তাই, সেই বাঘটার মৃতদেহ আমি দেখেছিলাম। বাঘটার লেজ ছিল না, হয়তো কোনো লড়াইতে বা চোরা শিকারীরাই হয়তো কেটে নিয়েছিল। দাদু তারপর একটু চুপ করে থেকে আবার বললেন, যে বাঘটা বিকাশকে সেদিন তুলে নিয়ে গেল সেই বাঘটারও কিন্তু লেজ ছিল না। দাদুর কথা শেষ হতে না হতে আবার জোরে বিদ্যুৎ চমকে উঠল। আর কোথা থেকে জানি
দমকা একটা হাওয়া এসে নিভিয়ে দিয়ে গেল দেয়ালগিরিটা। চারিদিকে এক হাড় হিম করা নিস্তব্ধতা।